প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের বিনোদনমূলক আয়োজন আপন ভুবনে। সাথে আছি আমি সৈয়দা তানজিলা ইসলাম মিম। দর্শক, অদম্য ইচ্ছা এবং অধ্যাবসায় থাকলে যে কোনো লক্ষ্যে পৌঁছানোর যে ইচ্ছা তা খুব সুগম হয়ে যায়। আমার আজকের আমন্ত্রিত অতিথি পেশায় একজন চিকিৎসক, কিন্তু প্রকৃতির প্রেম তাকে টেনে নিয়ে গেছে মাউন্ট এভারেস্টের চূড়ায়। আশা করছি আপনারা বুঝতে পারছেন আমি কার কথা বলছি। হ্যাঁ প্রিয় দর্শক, আমার সাথে এখন উপস্থিত আছেন বাংলাদেশের ষষ্ঠ মাউন্ট এভারেস্ট জয়ী বাবর আলী। কেমন আছেন? খুব ভালো আছি। আপনাকে আমাদের সাথে পেয়ে আমরাও আজকে খুব খুশি। প্রথমে আপনার কাছে জানতে চাইবো আপনার ছোটবেলা সম্পর্কে, আপনার বেড়ে ওঠা কোথায়? আমার জন্ম বেড়ে ওঠা সবই চট্টগ্রামে। স্কুল কলেজ সবই, বা পরবর্তী চাকরি জীবনের বলবো যে সূচনা সেটাও চট্টগ্রামে থ্রু আউট। পরবর্তীতে হয়তো একটু দূরের জেলাগুলোতে যাবার সুযোগ হয়েছে। বেড়ে ওঠার সময়টুকুতে যেভাবে সবার হয় যে খুব খেলাধুলা পছন্দ করতাম, আর শুক্রবারগুলো খুব কাজে লাগাতাম। আমি ক্রিকেট ফুটবল দুটোই খুব খেলতে পছন্দ করতাম, কিন্তু ফুটবলের প্রতি একটু আলাদা পক্ষপাতিত্ব ছিল। তো যখন এখন হয়তো লোকে যে জন্য আমাকে একটু জানে যে হয়তো পাহাড় বা অ্যাডভেঞ্চার এগুলো পছন্দ করি, ছোটোবেলায় আসলে এগুলোর কখনোই খুব একটা সুযোগ হয়ে ওঠেনি। ছোটবেলার আরও অনেক স্মৃতি নিশ্চয়ই আছে, এবং আপনার ভাই বোন সম্পর্কে জানতে চাবো। আপনারা কয় ভাই বোন, কেমন খেলাধুলা হতো, কেমন স্মৃতি রয়েছে সে সম্পর্কে একটু জানতে চাবো। খুব মনে আছে হচ্ছে বৃষ্টির দিনে ঝুম বৃষ্টিতে ফুটবল খেলা, একদম কাদা মেখে, এটা খুব মনে আছে। আর এই খেলাটার প্রতি একটু ফ্যাসিনেশন ছিল দেখে আমি মুসলিম হাই স্কুলে পড়াশোনা করেছি। তো স্কুলে আমি ডে শিফটে পড়তাম, তো 12টা থেকে 4:30 ছিল আমার ক্লাস, কিন্তু স্কুলে আমি 10:30টার মধ্যে যেতাম, সেটা খেলার লোভেই। আর ভাই বোন হচ্ছে আমরা 3 ভাই 1 বোন। আমি পরিবারের মেজো সন্তান, আর আমার পিঠে একজন বোন আছে, ও একমাত্র বোন। আর ওর সাথে আমার মানে শৈশবের অনেক বেশি স্মৃতি। বাবাকে আমরা আসলে খুব একটা পাইনি, মানে বাবা থ্রু আউট আমরা ছোটোবেলা থেকেই দেখছি বাবা হচ্ছে দেশের বাইরে থাকতেন, কুয়েতে থাকতেন। তো বাবাকে আমরা পেতাম বছরে এক্স্যাক্টলি 45 দিনের জন্য, ওই সময়টুকু। এই জন্য বাবার মানে অন্য অনেক পরিবারে যেটা হয় বাবাকে একটু সবাই ভয় পায় মানে মায়ের তুলনায়, আমাদের ক্ষেত্রে উল্টো ছিল। কারণ বাবা 45 দিনের জন্য আসতো, ওই সময়টুকু খুব আনন্দে কাটতো। বাবার কুয়েতের জীবন, বা বাবা বেশ কিছু জায়গায় দেশেও যাওয়ার সুযোগ হয়েছে, সৌদি বা ইজিপ্ট, মিশরে যাওয়ার সুযোগ হয়েছে, এইসবের গল্প টল্প শুনতাম। তো বাবার সাথে খুবই ফ্রেন্ডলি সম্পর্ক ছিল। আমরা ভয় পেতাম আসলে ওই মাকে বেশি ভয় পেতেন। যেহেতু আমাদের অনুষ্ঠানটা একটা বিনোদনমূলক অনুষ্ঠান, আপনার কাছে একটু আসতে চাবো যে গান কেমন লাগে আপনার? হ্যাঁ, গান শুনতে খুবই ভালো লাগে। কোন ধরনের গান ভালো লাগে? একটু পুরোনো দিনের গান। বেশ চমৎকার, চলুন তাহলে একটি গান শুনে আসি। প্রিয় দর্শক, চলুন বাবর আলীর পছন্দের পুরোনো দিনের একটি গান আমরা উপভোগ করে আসি। সাধনায় এমন
হৃদয়ের সবটুকু সুবাস দিয়েছে ঢেলে, কত সাধনা এমন ভাগ্য মেলে, কত সাধনা এমন ভাগ্য মেলে। জীবনে ও মরণে মমতার বন্ধনে চিরদিন পাশে রবে, আমায় যাবে না ফেলে। জীবনে ও মরণে মমতার বন্ধনে চিরদিন পাশে রবে, আমায় যাবে না ফেলে, কত সাধনা এমন ভাগ্য মেলে, কত সাধনা এমন ভাগ্য মেলে। শত জনমের স্বপ্ন তুমি আমার জীবনে এলে, কত সাধনা এমন ভাগ্য মেলে, কত সাধনা এমন ভাগ্য মেলে। আবারও ফিরে যাচ্ছি বাবর আলীর সাথে আলাপচারিতায়। আপনি তো চট্টগ্রাম মেডিকেল থেকে এমবিবিএস পাশ করেছেন। ডাক্তারি পড়াটা কিন্তু খুব কঠিন। তো আপনার কি কখন মানে পড়ার সময় কখনো ইচ্ছে করেনি যে ডাক্তারি পড়বো নাকি অন্যখানে চলে যাব? উপায় ছিল না আসলে, যেহেতু আমি মেডিকেল কলেজে ভর্তি হয়ে গেছি এবং ওই যে বলছিলাম আমার পার্সোনালি কখনোই এইটা টানেনি একদম, কারণ আমি অন্য অনেক কিছুই হতে চেয়েছি, মানে সেটার মধ্যে কখনোই ডাক্তারিটা ছিল না। কিন্তু যেহেতু বাবা মায়ের খুব শখ ছিল যে আমি ডাক্তারিটা পড়ে, এবং এই সূত্রে আসলে আমার ডাক্তারি পড়া। প্রকৃতির প্রতি প্রেমটা কখন থেকে আসলো? সেটা আমি বলবো যে বই পড়তে গিয়েই আমার প্রকৃতি নিয়ে, হ্যাঁ ছোটবেলা থেকে আমি ছোটবেলা থেকে প্রচুর বই পড়তে পছন্দ করতাম, একাডেমিক পড়াশোনার বাইরেও আর কি। এটা এই অভ্যাসটা আমি এখনও ধরে রেখেছি। তো একটা বই আমার খুব ইন্সপায়ার করেছে। আমি যদি প্রকৃতি নিয়ে আমার আগ্রহের কথা বলি, সেটা চাঁদের পাহাড়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের। এটা আমার খুব পছন্দের বই। এই বইটা আমি ছোটোবেলায় পড়েছি, এই বইটা আমার খুব ইন্সপায়ার করেছে। আরেকটা বই বিভূতিভূষণ আমার খুব পছন্দের লেখক, আরেকটা বইও আছে, সেটার নাম বলছে আরণ্যক। আরণ্যক আমার অসম্ভব পছন্দের বই। তো এই দুটো বই আমি বলবো অনেক ক্ষেত্রে আমাকে আমার প্রকৃতি প্রেমটাকে জানিয়েছে। মানে তখন ওই বইগুলো পড়ে আপনার প্রকৃতি প্রেমটা এসেছে। আপনি তো 2019 সালে প্রকৃতি রক্ষায় ব্রত নিয়ে বাংলাদেশের 64টি জেলা হেঁটে পার করেছেন এবং সে সম্পর্কে আপনি একটি বইও লিখেছেন। সেই যাত্রা সম্পর্কে আমরা একটু জানতে চাই। আর প্রকৃতি নিয়ে বলে আমি আরেকটু স্পেসিফিক বলি, সেটা আমি ওই সময় হেঁটেছিলাম লোকে যাতে সিঙ্গেল ইউজ প্লাস্টিক কম ব্যবহার করে। তো বা প্লাস্টিক দূষণ নিয়ে আমরা সকলেই জানি, সিঙ্গেল ইউজ প্লাস্টিক নিয়ে আমাদের খানিকটা হয়তো অনেকের ধারণা কম। তো এটা আরও খারাপ একটা জিনিস ইন এ সেন্স। খারাপ কীরকম যে অন্য প্লাস্টিক দ্রব্যগুলো অনেকগুলোই আছে রিউজেবল, আমরা রিউজ করতে পারি, দিনের পর দিন ব্যবহার করতে পারি। সিঙ্গেল ইউজ প্লাস্টিকটা আমি একবার ব্যবহার করেই
ফেলে দিচ্ছি। ভেবেছিলাম কখনো যদি আমার সুযোগ হয় আমি এটা নিয়ে লোকজনের কাছে হচ্ছে এই মেসেজটা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। হেঁটেই কেন আসলে পার করতে হলো? আচ্ছা, এর আগে আমি বাংলাদেশের বেশিরভাগ জেলাতেই সাইকেলে গিয়েছি। তো ভ্রমণের সময় আমি যেটা খুব বেশি উপভোগ করতাম, এক তো দেশ দেখা ডেফিনেটলি আছে, ভ্রমণের একটা উদ্দেশ্যই দেশ দেখা। আরেকটা জিনিস খুব উপভোগ করতাম যে যাত্রাপথের লোকের সাথে ভাব বিনিময়। তো ওই সময় মাথায় আসে প্রথমবার যে আরেকটু স্লোয়ার কোনো ওয়েতে যদি ভ্রমণ করা যেত, তখনই মাথায় আসে যে একটু পায়ে হেঁটে যদি পুরো দেশটা এক্সপ্লোর করা যায়। ওই ভাবনা থেকেই আমি এই ভ্রমণে বেরোই এবং ওই সময়টাতে আমি সিঙ্গেল ইউজ প্লাস্টিক লোকে যাতে কম ব্যবহার করে সেটা নিয়ে লোকজনের মাঝে হচ্ছে মেসেজটা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। সাইক্লিংয়ের কথাটা বলছিলেন, এটা নিয়ে তো আপনার একটা অর্জনও আছে। 2023 সালে আপনি কাশ্মীরের শ্রীনগর থেকে প্রায় 1 মাসের যাত্রায় 4000 কিলোমিটার পাড়ি দিয়েছেন এবং আপনার যাত্রাপথ শেষ হয়েছে তামিলনাড়ুর কন্যাকুমারীতে গিয়ে। সেই অভিযানটা সম্পর্কে একটু বলুন। আমি 2023 সালের এপ্রিলে বেরোই এবং আমি বেছে নিয়েছিলাম এটা ন্যাশনাল হাইওয়ে 44। সেটা হচ্ছে ভারতের সবচেয়ে লম্বা রাস্তা, ন্যাশনাল হাইওয়ে। তো এটা অলমোস্ট 4000 কিলোমিটার। তো এইটাতে ভারতে প্রায় আমার জানা মতো 28 কি 29টার মতো অঙ্গরাজ্য আছে। আমি এক ভ্রমণে 11টা যে স্টেট আছে সেটা ভ্রমণ করার সুযোগ হয়েছে। প্রচুর ঐতিহাসিক স্থাপনা দেখেছি, প্রাকৃতিক নিদর্শন দেখেছি, দারুণ সব অভিজ্ঞতা আছে পুরো ভ্রমণটুকু নিয়ে। আবার একটু বিনোদনমূলক প্রশ্নে আসা যাক, কবিতা পড়তে কেমন লাগে আপনার? খুব ভালো লাগে। কার কার কবিতা পড়া হয়, কোন কোন কবির? জীবনানন্দ দাশ আমার খুব ফেভারিট আছে, তারপর আবুল হাসান। চলুন দর্শক, জীবনানন্দ দাশের বনলতা সেন কবিতাটি শুনে আসি শ্রাবণী দাশ গুপ্তার কণ্ঠে। 1000 বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে। অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে, সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে। আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেদ। আমারই দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নেশা, মুক্তার শ্রাবস্তের কারুকার্য। অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা, সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভেতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে, এতদিন কোথায় ছিলে? পাখির নীরের মতন চোখ তুলে নাটোরের বনলতা সেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলেছিল। পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন, তখন গল্পের তরে জোনাকের রঙে ঝিলমিল। সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায় এ জীবনের সব লেনদেন। থাকি শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার নাটোরের বনলতা সেন। থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন। এতক্ষণ উপভোগ করলাম একটি কবিতা আবৃত্তি, আবারও মূল পর্বে চলে আসলাম। চলুন দর্শক, বাবর আলীর সাথে আর একটু কথা বলা যাক। মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছার আগে তো আপনার অনেক মানসিক এবং শারীরিক প্রস্তুতির গ্রহণ করতে হয়েছিল, সেই সম্পর্কে আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, একদম সূচনা লগ্ন থেকে। প্রথম হচ্ছে বান্দরবানে যাওয়া ট্রেকিংয়ের আমার হচ্ছে পায়ে খড়ি বলবো, সেটা 2010 সালে। আমি বান্দরবানের কেওক্রাডং, বাংলাদেশের 5ম সর্বোচ্চ পাহাড়, সেটাই যাওয়ার সুযোগ হয়েছিল 2010 সালে। এবং এরপর থেকে আমি নিয়মিতই হচ্ছে আমার দেশের পাহাড়গুলোতে নিয়মিত আমার পদচারণা ছিল এবং বান্দরবানই হচ্ছে আমাকে তৈরি করেছে আসলে। 2014 সালে আমি প্রথমবার হচ্ছে আমার হিমালয়ে আমি পা রাখি
নেপাল হিমালয়ের ল্যাংটাং গোসাইকুন বলে একটা জায়গা আছে, সেখানে আমার প্রথম যাওয়ার সুযোগ হয় এবং ওই প্রথম অভিযানে আমি 3টা মাউন্টেন ক্লাইম্ব করেছিলাম 2014 সালে। তো আমার এইটা নিয়ে একটু কনফিউশন ছিল যে যেহেতু দেশের পাহাড়ের হাইট খুব বেশি না, আর হিমালয়ে যেহেতু উচ্চতাটা সবসময় একটা বড় ফ্যাক্টর, তো আমি জানতাম না আসলে আমি কেমন করব অত উচ্চতায়। তো প্রথমবার যাওয়ার পরে ওই কনফিডেন্সটুকু হচ্ছে আমার আরেকটু আত্মবিশ্বাস আমি পেলাম যে না, আমি দেশের বাইরের পাহাড়েও অতি উচ্চতায় আমি ভালো হাঁটি এবং ভালো করতে পারবো। তো 2014 সাল থেকে প্রথমবার যাওয়ার পরে এবার মনে হলো যে না, আমি আরেকটু বড় স্বপ্ন দেখতে পারি। এবং কিন্তু যেহেতু এভারেস্টে বা এরকম বড় 8000 মিটার ক্লাইম্বগুলো, এইটা কেউ একজন একদিন ভাবলো যে পরের দিন আমি চলে যাব, ব্যাপারটা একদমই নয়। এর জন্য আমাকে ধীরে ধীরে প্রস্তুত হতে হয়েছে। প্রথমে আমি 5000 মিটার মাউন্টেন ক্লাইম্ব করেছি, তারপরে 6000 মিটার, তারপর 6500 মিটার, এভাবে করে নিজের যে বার সেটাকে আরেকটু উঁচু করেছি। আর ইন বিটুইন আমি যেটা করেছি, পর্বতারোহণ নিয়ে প্রশিক্ষণ নিয়েছি। তো পর্বতারোহণ যেহেতু এটা একটা স্পোর্টস এবং এটা আসলে ঠিকঠাকভাবে শিখতে হয়, না হলে চান্সেস থাকে এটাতে বড় কোনো দুর্ঘটনায় পড়ার। তো এর জন্য আমি পর্বতারোহণের প্রশিক্ষণটা, এটা আমাদের পাশের দেশ ভারতে হয়। আমি নেহেরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং বলা হয়, উত্তরাখণ্ডের একটা জেলা আছে, ওখানটা থেকে উত্তর কাশী বলে, ওখানে আমি 28 দিনের একটা কোর্স করেছি। এছাড়াও নানান সময়ে অনেকগুলো রক ক্লাইম্বিং কোর্স করেছি। এগুলো করে করে ধীরে ধীরে নিজেকে আসলে প্রস্তুত করেছি। এবং এভারেস্ট নিয়ে আমার মূল ভাবনাটা আসে 2022 সালে। আমি মাউন্ট আমাদাবলাম নামে একটা মাউন্টেন ক্লাইম্ব করি। তো এটা বাংলাদেশ থেকে এর আগে কখনো ক্লাইম্ব হয়নি, যদিও এটার হাইট অনেক বেশি না, মাত্র 22,350 ফিটের মতো, কিন্তু এটা টেকনিক্যালি খুবই একটা টাফ মাউন্টেন। তো এইটা ক্লাইম্ব করার পরে আমার এর দিনের বলবো যে যেটা লক্ষ্য ছিল বা আগ্রহের জায়গা ছিল এভারেস্ট, এটা নিয়ে আমি আসলে সিরিয়াসলি ভাবতে শুরু করলাম যে আমার দ্বারা এটা সম্ভব। তখন তো 2022-এর শেষ থেকে আমি একদম খুব সিরিয়াসলি আসলে ভাবতে শুরু করলাম এভারেস্টকে নিয়ে। সেখানে তো খুবই বৈরী আবহাওয়া, খুবই ঠান্ডা পড়ে, প্রাকৃতিক দুর্যোগের সাথেও অনেক সময় মোকাবেলা করতে হয়, সেই অভিজ্ঞতাটা সম্পর্কে একটু জানতে চাই। আচ্ছা, প্রাকৃতিক দুর্যোগ এখানের মূল চ্যালেঞ্জ আমি বলবো এভারেস্ট ক্লাইম্বের ক্ষেত্রে একটা হলো খুবই ঠান্ডা আবহাওয়া। আর যেহেতু টেম্পারেচার অনেক নিচে পর্যন্ত নামে, যেমন আমার মনে আছে আমি একদম লোয়েস্ট যে টেম্পারেচার পেয়েছিলাম সেটা -45 ডিগ্রি। তো এই টেম্পারেচারটা একটা বড় ইস্যু। এছাড়া হলো আরেকটা যে জিনিস হয় তুষার ঝড়। তো এই তুষার ঝড়ে হচ্ছে আমি আসলে পড়েছিলামও, সেটা হচ্ছে এভারেস্ট ক্লাইম্ব করে আমি যেদিন নামছিলাম, এভারেস্টের ব্যালকনি বলে একটা জায়গা আছে, এরপর ওখান থেকে সাউথ কল বা যে জায়গাটাকুই ক্যাম্প আছে, যে জায়গায় এসে রাতে থাকতে পারা যায়, তাঁবুগুলো যেখানে পিচ করা, সেই জায়গার কিছুটা উপরে এই ব্যালকনির কিছুটা উপরেই হচ্ছে আমি তুষার ঝড়ে পড়ি। এবং সেই তুষার ঝড় প্রায় 2.5 ঘন্টা পর্যন্ত পারসিস্ট করেছিল। তো ওই সময় হচ্ছে আমি পর্বতে সাধারণত ভয় পাই না, আমি পাহাড়ে যাই কারণ এটা আমি উপভোগ করি। ওই সময়টুকুতে আমি পর্বতে প্রথমবারের মতো আমি বলবো ভয় পেয়েছি, কারণ 2.5 ঘন্টা ধরে একটা জায়গায় বসে থাকা, এমন একটা জায়গা যেখানটায় খুবই উন্মুক্ত একটা জায়গা, টানা হচ্ছে বাতাসের ঝাপটা এবং তুষার ঝড় চোখে মুখে আঘাত করছে। তো আমরা যে কাপড় চোপড় পরেছিলাম এগুলা একদমই পর্বতের জন্যই স্পেশালাইজড করে বানানো, কিন্তু সেগুলোরও তো একটা ব্রেকিং পয়েন্ট থাকে, এতক্ষণ পর্যন্ত এটা আপনাকে হেল্প করবে, এর পরে গিয়ে এটা একটা সময় গিয়ে সেটাও হাল ছেড়ে দিবে। তো ভয় পাচ্ছিলাম যে পর্বতে একটা বড় শত্রু পর্বতারোহীদের, সেটাও বলা হয় যে তুষারক্ষত বা ফ্রস্টবাইট। সেটা মূলত হয় হাত পায়ের আঙ্গুলে, কারণ হাত পায়ের আঙ্গুলের ডগাগুলো হচ্ছে হার্ট থেকে সবচেয়ে বেশি দূরে অবস্থিত। তো ব্লাড সাপ্লাই যেতে ওখানে কম সময় লাগে। কোনো কারণে যদি ওখানের কোনো ক্যাপিলারি যদি বা কৈশিক জালিকা যদি জমে যায়, বেশিরভাগ ক্ষেত্রেই যেটা হয়ে থাকে পর্বতারোহী তার হাত পায়ের আঙ্গুল হারাতে পারেন। পৃথিবীর অনেক পর্বতারোহী আছেন যাদের হাত পায়ের ডগা নেই, এই সংখ্যাটা অনেক। মাউন্ট এভারেস্টকে তো বলা হয় ডেথ জোন, ওখানে কি কোনো ডেড বডি দেখেছিলেন, অথবা আপনার সাথে যারা অভিযানে ছিল তাদের কোনো মৃত্যুর সংবাদ আপনি পেয়েছেন? এইবারও একটা লার্জ নাম্বার অফ পিপল যারা ক্লাইম্ব করতে গেছেন, সংখ্যাটা সম্ভবত 12 এবার মারা গেছেন। তো ডেথ জোন বলা হয় বেসিক্যালি 8000 মিটারের উপরের বা 26,000 ফিটের উপরের অংশটুকু,
তো ওখানে হচ্ছে বডি আসলে এমনভাবে আপনার বডির নর্মাল সেল প্রোডাকশন বন্ধ হয়ে যায় এবং বডি খুব মিনিমালি কাজ করতে শুরু করে। খুব ছোট্ট ছোট্ট কাজও অনেক ব্যাক পেতে হয়, যেমন ব্যাকপ্যাক থেকে পানির বোতলটা বের করা বা জুতার ফিতা বাঁধার মতো ছোট ছোট কাজ, যেগুলো এখানে সমতলে করতে আমাদের একদমই অসুবিধা হয় না, এগুলো খুব মুশকিল হয়ে যায়। আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, এরকম আমারই এক বন্ধু হচ্ছে মারা গিয়েছে, সে হচ্ছে মঙ্গোলিয়ান ছিল, দুজন ছিল, ওরা এবার পর্বতে প্রথম ক্যাজুয়ালিটি, এই দুজনে। ওরা ওদের ক্যাম্পে আমি নিয়মিত যেতাম, বেস ক্যাম্পে যেহেতু আমাদের একটা লম্বা সময় কাটাতে হয়, ওই সময় হচ্ছে ওরা 8K বলে একটা এজেন্সির হয়ে এসেছিল, ওদের ওখানটায় আমি নিয়মিতই যেতাম এবং সপ্তাহখানেকের ব্যবধানে ব্যালকনির উপরে আমি ওদের একজনকে দেখি হচ্ছে যে মৃত অবস্থায় দেখি। আপনার কাছে একটু জানতে চাই, এভারেস্টে কেন রাতের বেলায় আপনারা ক্লাইম্ব করেন, দিনের বেলায় কেন না? আচ্ছা, আর রাতের বেলা ক্লাইম্ব করা হয় যেদিন আসলে চূড়ার উদ্দেশ্যে বেরোয়। এর আগ পর্যন্ত বেশিরভাগ ক্ষেত্রে দিনের বেলা ক্লাইম্ব করা হয়, কিন্তু যেদিন আসলে চূড়ার উদ্দেশ্যে বেরোনো হয় সেদিন রাতে ক্লাইম্ব করা হয়। সেটা শুধু এভারেস্ট না, পৃথিবীর মোটামুটি যে কোনো পর্বতের ক্ষেত্রে এটাই নিয়ম। এটার একটা কারণ আছে। অন্য দিনগুলোতে যেটা হয়, আমরা এক ক্যাম্প থেকে আরেক ক্যাম্পে যাচ্ছি। ক্যাম্প মানেই সেখানে সেটা শেল্টার, আশ্রয় আছে, তাঁবু আছে, বা তাঁবুটা পিচ করতে হয়, এরকম একটা জায়গা। কিন্তু চূড়ায় কেউ থাকে না, চূড়ায় আমরা গিয়ে আবার ফেরত আসতে হবে নিয়ারেস্ট যে ক্যাম্পটাতে। তো এই জন্যই একটু লম্বা সময় হাতে নিয়ে বেরোই এবং রাতে বেরোনো হয়। আর রাতের বেলার আরেকটা সুবিধা আছে, রাতের বেলা ওয়েদারটা অপেক্ষাকৃত স্টেবল থাকে। পর্বতে সাধারণত যেটা হয়, দুপুর 12টা-1টার পর থেকে হচ্ছে আবহাওয়াটা বিগড়াতে থাকে। এছাড়া আরও একটা কারণ আছে, সেটা হচ্ছে সূর্যের তাপে, যেহেতু এটা অনেক অতি উচ্চতায় অবস্থিত, সূর্য ওখান থেকে কিছুটা হলেও কাছে, সূর্যের তাপে হচ্ছে সাধারণত বরফগুলা গলতে থাকে এবং চান্সেস থাকে তুষারধস হওয়ার বা অ্যাভালাঞ্চ হওয়ার। তো সেই জন্য আসলে এরকম সামিট পুশ বা চূড়ার উদ্দেশ্যে বেরোনোর ক্ষেত্রে সবসময় রাতের বেলাটাকে প্রেফার করা হয়। মাউন্ট এভারেস্টে গিয়ে খাবারের তালিকাটা কেমন ছিল আপনাদের? বেস ক্যাম্প যেটা বা মূল শিবির, যেখান থেকে মূল অভিযানটা পরিচালনা করা হয়, সেটা অলমোস্ট 17,000 ফুট উচ্চতায় অবস্থিত। সেখানটায় নর্মাল খাবার দাবার, ডাল ভাত বা এসব খাবার দাবার পাওয়া যায়। এটা একটা কারণ আছে, চমরি গাই বলে একটা প্রাণী আছে বা ইয়াক যেটাকে বলা হয়। তো সেটা আসলে ওই এভারেস্ট বেস ক্যাম্প পর্যন্ত খাবার দাবারগুলো ক্যারি করে নিয়ে যায় সাধারণত। সেজন্য ওখানে মোটামুটি ডাল ভাত জাতীয় খাবার দাবার খেতে পারা যায় এবং ওখানটায় পানিরও একটা সোর্স আছে। তো সেজন্য রান্নায় খুব একটা মুশকিলে পড়তে হয় না। কিন্তু এরপরে বেস ক্যাম্পের পরে আরও 4টা ক্যাম্প আছে এভারেস্ট ক্লাইম্ব করতে গেলে, ক্যাম্প 1, 2, 3, 4। ওখানটাতে আমরা ওই খাবারটাই খেতাম যেটা শুধু পানি গরম করলেই খাওয়া যায়। সেটা বেশিরভাগ ক্ষেত্রে নুডলস, স্যুপ, বিভিন্ন এনার্জি বার, এই ধরনের খাবার দাবারই খেতাম। উপরের ক্যাম্পগুলোতে আর একটু ভারী খাওয়ার সুযোগ আসলে নেই বা কম। আবারও একটু বিনোদনে আসা যাক, নৃত্য কেমন লাগে? ভালো লাগে দেখতে। আমাদের এবারের আয়োজনে একটা নৃত্য রয়েছে, চলুন দেখে আসি নৃত্যটি। প্রিয় দর্শক, চলুন উপভোগ করে আসি একটি নৃত্য। আঁচলে বাঁধিয়া রাখিব
দেব না যেতে বলি। বন্ধু কই গেলা কই গেলা কই গেলা রে, আমারে ছাড়িয়া তুমি কই গেলা রে। ও বন্ধু কই গেলা কই গেলা কই গেলা রে, আমারে ছাড়িয়া তুমি কই গেলা রে। আবারও মূল অনুষ্ঠানে ফিরে আসলাম। বাবর আলীর সাথে আরও কথা বলবো, জানবো আরও কিছু তথ্য তার কাছ থেকে। আপনি যখন প্রথম শীর্ষে উঠলেন মাউন্ট এভারেস্টের, তখন যখন হাতে বাংলাদেশের পতাকাটা নিলেন, আপনার অনুভূতিটা কেমন ছিল? এটা নিঃসন্দেহে দারুণ অনুভূতি। একটা পাহাড়ের চূড়ায় আমি অনেক বছর ধরে যেতে চাচ্ছিলাম, ফাইনালি সেটা বাস্তব হয়ে আসলে ধরা দিল। এটা নিঃসন্দেহে দারুণ অনুভূতি। আর যে কোনো স্পোর্টসেই আর কি দেশের প্রতিনিধিত্ব করতে পারাটা এটা খুব দারুণ একটা অনুভূতি। আর আমি সবসময় বিশ্বাস করি যে পর্বতারোহণ যদিও অনেকটা ইন্ডিভিজুয়াল স্পোর্টস, অনেকেই জিজ্ঞাসা করে যে এটা আসলে করে কী লাভ, কিন্তু আমি যেটুকু বিশ্বাস করি যে আমি কোনো পর্বতের চূড়ায় দাঁড়ালে, সেটা পৃথিবীর যে কোনো পর্বত হোক, মাউন্ট এভারেস্ট বা যেটাই হোক, আর আমার দেশটাও আমার সাথে খানিকটা হলেও উপরে ওঠে। তো এটা নিঃসন্দেহে আমার জন্য দারুণ অনুভূতি। আপনি আরও একটা অর্জন করেছেন একই অভিযানে, সেটা হচ্ছে মাউন্ট লুৎসে জয়। আসলে এই দুটো না, আরও একটি আপনার অর্জন আছে, সেটা হচ্ছে আপনি মাউন্ট লোবুজে ইস্টেও একই সাথেই ক্লাইম্ব করেছেন। এই তিনটা পর্বতের চূড়ায় ওঠা, এটা কিন্তু খুব একটা চারটেখানি কথা না, এটার জন্য অনেক বেশি মানসিক এবং শারীরিক একটা স্ট্রেংথ লাগে। তো আপনি এই অসাধ্যটাকে কীভাবে সাধন করলেন? আচ্ছা, ওই যে আমি একটু আগে বলছিলাম যে প্রস্তুতিটা আসলে যদি খুব কঠিন হয় তাহলে যুদ্ধটা সহজ হয়। তো আমি যে কোনো অভিযানে যাবার আগে বা সেটা যে কোনো আসলে অ্যাডভেঞ্চারের আগে আর কি, আমি প্রিপারেশনটা ওভাবে নেয়ার চেষ্টা করি। তো ওই ক্ষেত্রে আমি সবসময় মাথায় রাখি, আমার একজন খুব ফেভারিট লেখক আছেন, জাপানিজ লেখক হারুকি মুরাকামির একটা বই আছে, হোয়াট আই টক ওয়েন আই টক অ্যাবাউট রানিং। এটার একটা খুব লাইন আছে, একটা সুন্দর লাইন আছে যেটা আমার খুব পছন্দের, সেটা হচ্ছে পেইন ইজ ইনএভিটেবল, সাফারিং ইজ অপশনাল। তো আমি এটা প্রিপারেশনের ক্ষেত্রে সব সময় মাথায় রাখি, নিজেকে ওইভাবে প্রিপেয়ার করার চেষ্টা করি এবং ওই প্রিপারেশনটাই আসলে আমাকে অনেকটুকু হেল্প করে। আমি যেমন এই অভিযানে যাবার আগে আমার প্রস্তুতির যে পেছনের গল্প সেটাও অনেক লম্বা। যেমন আমি নিয়মিত সপ্তাহে 4 থেকে 5 দিন রানিং করছিলাম, বাকি দিনগুলোতে হচ্ছে আমি ব্যাকপ্যাকে হচ্ছে ভারী জিনিসপত্র নিয়ে লম্বা দূরত্বে হাঁটছিলাম। এছাড়া নিয়মিত অন্য যে জিনিসগুলো, যে ক্রসফিট এক্সারসাইজ, কোর মাসলটা স্ট্রং হইতে হয় মাউন্টেনে যেতে গেলে, সেই কোর মাসলের এক্সারসাইজ করছিলাম এবং ব্রিদিং এক্সারসাইজ, ব্রিদিংটা ঠিক রাখার জন্য প্রাণায়ামা বলে একটা এক্সারসাইজ আছে, তো সেগুলো নিয়মিত করছিলাম। তো এগুলাই আসলে আমাকে একটু হেল্প করেছে ইন এ সেন্স যে এই অভিযানগুলো একটু সহজে করার জন্য। এবং এভারেস্টের পরে আরেকটা 8000 মিটার যাওয়া, এটা আমাদের দেশ থেকে আগে কখনো হয়নি। আমাদের দেশ থেকে বাংলাদেশি, আগে আমাদের দেশ থেকে 5 জন এভারেস্ট আমার আগে ক্লাইম্ব করেছেন, কিন্তু লোৎসেতে কখনো কোনো বাংলাদেশি ক্লাইম্ব করেনি, অথবা একই অভিযানে 2টা 8000 মিটার সেটাও কখনো ক্লাইম্ব করা হয়নি। প্রকৃতি প্রেমিক যারা থাকে তাদেরকে একটা প্রশ্ন করা হয়, পাহাড় নাকি সমুদ্র? আপনি তো পাহাড়ে যেতে খুব পছন্দ করেন, কিন্তু কখনো যদি সমুদ্র অভিযানের সুযোগ আসে তখন কি সমুদ্র অভিযানে বেরিয়ে পড়বেন? হ্যাঁ, অবশ্যই আমি অ্যাডভেঞ্চার পছন্দ করি। সমুদ্র আমার দুই একটা একটু বলবো যে সুযোগ হয়েছে একটু নানান অ্যাক্টিভিটি করার। যেমন আমি নিয়মিত স্কুবা ডাইভিং করি, স্কুবা ডাইভিংয়ের কোর্স করেছি আমি, যেটা দিয়ে সাগরতলে ডাইভ করে সাগরতলের নানান বলবো আমি হচ্ছে কোরালগুলা দেখা হয়। তো আমাদের দেশে সেন্ট মার্টিনে ওই সুবিধাটা আছে। আমি ডিওয়া সার্টিফাইড একটা কোর্স করানো হয়, আমি সেটা করেছি এবং এখনও আমি প্রত্যেক বছর সুযোগ পেলে আমি চেষ্টা করি হচ্ছে ওই আমার স্কিলটাকে আরেকটু ঝালিয়ে নিতে। বাহ, চমৎকার। আপনার কাছ থেকে আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা জানতে চাচ্ছি আমরা। ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে পৃথিবীতে 14টা 8000 মিটার পর্বত আছে, আমি মাত্র 2টো ক্লাইম্ব করেছি, এভারেস্ট এবং লোৎসে। আরও 12টা 8000 মিটার আছে। আমি ধীরে ধীরে প্রত্যেকটা পর্বতেই হচ্ছে দেশের পতাকা হাতে দাঁড়াতে চাই, এটা পরবর্তী পরিকল্পনা। আরেকটা ছোট্ট পরিকল্পনা হচ্ছে এই 12টা 8000 মিটার পর্বতের মধ্যে কোনো একটা পর্বত আমি হচ্ছে সাপ্লিমেন্টারি অক্সিজেন ছাড়া ক্লাইম্ব করতে চাই। আপনার ভবিষ্যতের জন্য অনেক শুভকামনা রইল। আমাদের তরুণ দর্শকদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? যে যেটাই পছন্দ করেন, যেটা নিয়ে যার প্যাশন আছে, আমি বলবো সেইটার প্রত্যেক কিছুর একটা চূড়া থাকে। যে অ্যাক্টিভিটি করি বা যে আমি
প্রফেশনও আছি সেটার একটা চূড়া থাকে, সেটা একটা এভারেস্ট থাকে। আমি বলবো যে ক্লাইম্ব ইউর ওন এভারেস্ট। আপনারা এত ব্যস্ততম সময়ের মাঝেও আমাদেরকে সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ খুব চমৎকার একটি সময় পার করছিলাম মাউন্ট এভারেস্ট জয়ী বাবর আলীর সাথে। সময় স্বল্পতার কারণে আমাদের আজকের অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা সকলেই একজোটে কাজ করব, সেই প্রত্যাশায় আজকের অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।